ভ্যালেন্স বন্ড থিওরি বা ভ্যালেন্স বন্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। দেখো, ভ্যালেন্স বন্ড তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো হলো দুটি পরমাণুর একটি করে ইলেকট্রন সমন্বিত দুটি পারমাণবিক কক্ষকে অভিলেপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। কক্ষক অভিলেপন ক্ষেত্রের বিস্তার যত বেশি হয়, উৎপন্ন সমযোজী বন্ধনের দৃঢ়তা ও স্থায়িত্ব তত বেশি হয়। নেক্সট পয়েন্ট দেখো, অভিলেপনে অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকগুলোর অভিমুখী সৃষ্ট সমযোজী বন্ধনের অভিমুখ নির্দেশ করে। মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলি বিজোড় ইলেকট্রন থাকে, ভূমিস্তর বা উদ্দীপ্ত অবস্থায় মৌলের যোজ্যতাও ঠিক তত হয়। সমযোজী বন্ধন গঠনের পরেও সৃষ্ট বন্ধন জোড়ের ওপর সংযোজী পরমাণু দুটির নিজ নিজ অধিকার অনেকাংশেই বজায় থাকে, আর সংশ্লিষ্ট পরমাণু দুটির অন্য ইলেকট্রন কক্ষকগুলির সক্রিয়তা বজায় থাকে। এগুলোই হলো ভ্যালেন্স বন্ড থিওরির মূল বৈশিষ্ট্য। এরপর আমরা কিছু জিনিস ডিটেলসে আলোচনা করব। ভ্যালেন্স বন্ড তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছি। এবার দেখো, এই তত্ত্বের সাহায্যে H2 অণুর উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, আমরা জানি যে দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয় এবং H2 অণু উৎপন্ন হয়। ধরা যাক একটা হাইড্রোজেন পরমাণুকে আমি A বলছি, মানে HA, আর একটা হাইড্রোজেন পরমাণু HB। এবার দেখো, এটা হচ্ছে A হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, আর এটা হচ্ছে A হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন। এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। এটা হচ্ছে B হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, আর এটা হচ্ছে B হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন। এদের মধ্যেও আকর্ষণ বল কাজ করছে। এবারে এই A আর B, এই দুটো হাইড্রোজেন পরমাণু যখন অনেক দূরত্বে রয়েছে তখন এদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না, কিন্তু এরা যখন কাছাকাছি আসবে তখন আরো নতুন কিছু আকর্ষণ আর বিকর্ষণ বলের সৃষ্টি হবে। যখন এই দুটো পরমাণু কাছাকাছি আসবে তখন যে আকর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে A পরমাণুর নিউক্লিয়াস এবং B পরমাণুর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল গঠিত হচ্ছে। আবার B পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে A পরমাণুর ইলেকট্রনের আকর্ষণ বল তৈরি হচ্ছে। তাহলে যে আকর্ষণ বলগুলো নতুন তৈরি হচ্ছে সেগুলো কি কি? Na সাথে Eb, অর্থাৎ A এর নিউক্লিয়াসের সঙ্গে B এর ইলেকট্রন, আবার B এর নিউক্লিয়াসের সঙ্গে A এর ইলেকট্রন, এগুলো নতুন আকর্ষণ বল তৈরি হচ্ছে। আর বিকর্ষণ বলও গঠিত হবে। বিকর্ষণ বল কোনগুলো গঠিত হচ্ছে দেখো, এটা A এর নিউক্লিয়াস, এটা B এর নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ হচ্ছে। এটা A এর ইলেকট্রন, এটা B এর ইলেকট্রন, এদের মধ্যেও বিকর্ষণ হচ্ছে। তাহলে Na এর সাথে Nb আর Ea এর সাথে Eb, মানে দুটো পরমাণুর নিউক্লিয়াসের সাথে এবং দুটো পরমাণুর ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল তৈরি হচ্ছে। এই যে নতুন আকর্ষণ এবং বিকর্ষণ বল তৈরি হচ্ছে, এই আকর্ষণ বলগুলো পরমাণু দুটোকে কাছে আসতে সাহায্য করছে, আর বিকর্ষণ বলগুলো পরমাণু দুটোকে দূরবর্তী হতে সাহায্য করছে। এবার দেখো, আকর্ষণ বল আর বিকর্ষণ বল যেগুলো নতুন তৈরি হচ্ছে তাদের সংখ্যা এক হলেও এই আকর্ষণ বলের পরিমাণ বিকর্ষণ বলের তুলনায় বেশি হয়। সেই জন্য এই দুটো পরমাণু কাছাকাছি আসতে শুরু করে, এবং এরা কাছাকাছি আসতে শুরু করলে এদের স্থিতিশক্তি হ্রাস পেতে থাকে। এটা আমরা একটা গ্রাফের সাহায্যে দেখাতে পারি। এটা হচ্ছে আন্তঃপারমাণবিক দূরত্ব, আর এদিকে হচ্ছে স্থিতিশক্তি। এটা হচ্ছে 0, এখানে 0 স্থিতিশক্তি 0। এদিকে রয়েছে নেগেটিভ ভ্যালু স্থিতিশক্তি, ওদিকে রয়েছে পজিটিভ ভ্যালু। এবার দেখো,
সেই সময় স্মৃতিশক্তিটা এদের কমতে শুরু করছে এবং একটা এমন সময় আসছে যেখানে গিয়ে এদের স্মৃতিশক্তিটা সর্বনিম্ন হচ্ছে। এবং এই দুটো পরমাণুর মধ্যে আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান হচ্ছে আর এদের মধ্যে একটা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। এই অবস্থায় এই দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। H2 পরমাণুর ক্ষেত্রে এটা হচ্ছে 74 পিকোমিটার, এটা হচ্ছে বন্ড লেন্থ, সমযোজী বন্ধনের দৈর্ঘ্য। আর এই যে এনার্জিটা, যেখানে সর্বনিম্ন শক্তি, সেটা হচ্ছে বন্ধন শক্তি, কারণ এই বন্ডটা তৈরি হওয়ার জন্য কিছু শক্তির মুক্তি ঘটছে, সেই মুক্ত শক্তিটাই হচ্ছে বন্ড এনার্জি। H2 অণুর ক্ষেত্রে এটা 435.8 কিলোজুল মোল ইনভার্স। এবার দেখো এই হাইড্রোজেন পরমাণু দুটো কখনোই এই দূরত্বের আগে আসতে পারে না, কারণ এর আগে যদি আসে তাহলে বিকর্ষণ বল অনেক বেশি হয়ে যায়, আর বিকর্ষণ বল বেশি হয়ে গেলে এর স্থিতিশক্তিটা বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা দেখলাম যে H2 অণুটা এইভাবে গঠিত হচ্ছে। প্রথমে হাইড্রোজেন পরমাণু দুটো একটা দূরত্বে ছিল, তখন স্থিতিশক্তি শূন্য ছিল, এবং আস্তে আস্তে হাইড্রোজেন পরমাণু দুটো কাছাকাছি এসেছে, এদের মধ্যে আকর্ষণ হয়েছে, আকর্ষণ বলের মান বেশি ছিল এবং তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়েছে, সমযোজী বন্ধন, এবং বন্ধন গঠনের ফলে এদের স্থিতিশক্তি হ্রাস পেতে পেতে সর্বনিম্ন একটা পয়েন্ট আমরা পেয়েছি, এবং সেখান থেকে আমরা বন্ড লেন্থ কি সেটা জানলাম। আর এর আগে আসতে পারছে না এই দৈর্ঘ্যের আগে, কারণ এর আগে এলে বিকর্ষণ বল বেশি হয়ে যাবে, আর বিকর্ষণ বল যদি বেশি হয় তাহলে স্থিতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। আর এই যে এনার্জিটা আমরা দেখলাম, যদি H2 অণুকে বিয়োজন করতে হয় তাহলে এই সেম অ্যামাউন্ট এনার্জির প্রয়োজন হয়। এইভাবে আমরা H2 অণুর উৎপত্তিটা ব্যাখ্যা করলাম। এবার দেখো আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বে দেখলাম যে পারমাণবিক কক্ষকগুলোর অভিলেপন ঘটে এবং তার ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। পারমাণবিক কক্ষক বলতে কি বোঝায়, পারমাণবিক কক্ষকগুলোর আকার আকৃতি কিরকম হয়, সেগুলো নিয়ে আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে আলোচনা করেছি। এখানে আমরা আরেকবার সেগুলো একটু আলোচনা করে নিচ্ছি। পারমাণবিক কক্ষক কাকে বলে? কোনো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে ত্রিমাত্রিক অঞ্চলে কোনো ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই অঞ্চলকে ওই ইলেকট্রনের পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল বলা হয়। আমরা দেখেছি যে S কক্ষক, P কক্ষক, D কক্ষক, F কক্ষক, এই সমস্ত অরবিটালগুলো রয়েছে এবং এদের আকৃতিগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এখন আমরা আরেকবার S, P, D কক্ষকের আকৃতিগুলো একটু আলোচনা করব। S কক্ষকের আকৃতি কেমন হয়? দেখো S কক্ষকের ক্ষেত্রে L = 0, L হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর M = 0, M হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এগুলো নিয়ে ডিটেইলসে আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে আলোচনা করেছি। আর S কক্ষকের আকৃতি হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বা ত্রিমাত্রিক গোলকাকার হয়, অর্থাৎ S কক্ষকের কোনো দিক নির্দেশিতা ধর্ম থাকে না। এবার দেখো আমি শেপটা কেমন হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে 1s কক্ষকের আকৃতি। 1s কক্ষকের ক্ষেত্রে কোনো নোড প্রেজেন্ট থাকে না। নোড কাকে বলে? যে স্থানে ইলেকট্রন ঘনত্ব সর্বনিম্ন, সেই জায়গাটাকে বলা হয় নোড। 1s এর ক্ষেত্রে কোনো নোড নেই। 2s এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 2s অরবিটালের সেট। এর ক্ষেত্রে একটা নোড প্রেজেন্ট থাকে। আর এটা হচ্ছে 3s কক্ষক। এর ক্ষেত্রে দুটো নোড প্রেজেন্ট থাকে। এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা নোড, আর এর ক্ষেত্রে এই দুটো হচ্ছে
নোট। এবার দেখো পি কক্ষকের ক্ষেত্রে l equals to 1 আর l এর ভ্যালু 1, সেজন্য m এর ভ্যালু -1 0 +1। তিনটে m এর ভ্যালু। p এর ক্ষেত্রে তিনটে p অরবিটাল থাকে, সেগুলো হচ্ছে px py আর pz। এদের আকৃতি কি রকম হয়? এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে px, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে py, আর এটা হচ্ছে z অ্যাক্সিস, আর এটা হচ্ছে pz অরবিটাল। অর্থাৎ এদের ক্ষেত্রে দিক নির্দেশিতা ধর্ম থাকে এবং p অরবিটালের শেপগুলো হয় ডাম্বেল শেপ। এবার দেখো d কক্ষকের ক্ষেত্রে l equals to 2 আর m এর ভ্যালু -2 -1 0 +1 +2। d কক্ষকের ক্ষেত্রে 5টা d অরবিটাল থাকে, আর সেগুলো কি কি এবং তাদের শেপগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে dxy অরবিটাল, এটা হচ্ছে dyz, এটা dxz, এটা হচ্ছে dx² - y², এটা হচ্ছে dz²। তাহলে d কক্ষকের 5টা d অরবিটাল dxy dyz dxz dx² - y² এবং dz²। তাহলে আমরা দেখলাম যে s p d অরবিটালগুলো কি রকম শেপের হয়। তাহলে ভ্যালেন্স বন্ড তত্ত্ব থেকে আমরা জেনেছি যে দুটো পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। এতক্ষণ আমরা পারমাণবিক কক্ষকগুলো নিয়ে একটু আলোচনা করলাম, তাদের শেপগুলো কিরকম হয় সেটা দেখলাম। এবার দেখব সেই পারমাণবিক কক্ষকগুলোর অভিলেপনের ফলে কিভাবে সিগমা বন্ড বা পাই বন্ড গঠিত হচ্ছে, অর্থাৎ সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। দেখো প্রথমে দেখব সিগমা বন্ধন কিভাবে গঠিত হয়। দুটো পারমাণবিক কক্ষকের অক্ষ বরাবর অভিলেপন হলে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সিগমা বন্ধন। অক্ষ বরাবর অভিলেপন অর্থাৎ অ্যালং দ্য অ্যাক্সিস ওভারল্যাপ হবে, এটাকে হেড অন ওভারল্যাপও বলা হয়। বিভিন্ন উপায়ে সিগমা বন্ধন গঠিত হতে পারে, সেগুলো একটু আমরা আলোচনা করব। 1 নম্বর দেখো এস এস অভিলেপন, অর্থাৎ দুটো এস কক্ষকের ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এটা হচ্ছে একটা 1s অরবিটাল, এটা হচ্ছে আরেকটা 1s অরবিটাল, এদের ওভারল্যাপ হচ্ছে। এর ফলে এস এস ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এস অরবিটালের কোনো দিক নির্দেশী ধর্ম থাকে না, সেজন্য এর ফলে যে সিগমা বন্ডটা তৈরি হয় তারও কোনো দিক নির্দেশী ধর্ম নেই। উদাহরণ দিয়ে দেখাই, দেখো ধরা যাক এটা হচ্ছে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল, এটাও একটা হাইড্রোজেনের 1s অরবিটাল। এই দুটো হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালগুলোর ওভারল্যাপের ফলে অর্থাৎ এস এস ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন তৈরি হচ্ছে। দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে সিগমা বন্ধন বা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে এবং H2 অণু গঠিত হচ্ছে। এটা দেখলাম আমরা এস এস অভিলেপন। 2 নম্বর দেখো sp ওভারল্যাপ, অর্থাৎ এস কক্ষকের সঙ্গে পি কক্ষকের ওভারল্যাপ ঘটছে। এটা হচ্ছে একটা 1s অরবিটাল, আর এটা হচ্ছে px অরবিটাল। এদের ওভারল্যাপের
বন্ড গঠিত হচ্ছে। এস এর কোনো দিক নির্দেশী ধর্ম নেই, কিন্তু px এই অরবিটালের দিক নির্দেশী ধর্ম আছে, সেজন্য এর ফলে যে sp ওভারল্যাপের ফলে সিগমা বন্ডটা তৈরি হচ্ছে তার দিক নির্দেশী ধর্ম থাকবে এবং সেটা এই p অরবিটালের দিক নির্দেশী ধর্মে একই হয়, অনুরূপ হয়। উদাহরণ দেখো, এটা যদি হাইড্রোজেনের 1s অরবিটাল হয় আর এটা যদি ফ্লুরিনের 2px অরবিটাল হয়, তাহলে এই sp ওভারল্যাপের ফলে H আর ফ্লুরিন, হাইড্রোজেন আর ফ্লুরিনের মাঝে সমযোজী বন্ধন বা একটা সিগমা বন্ড গঠিত হয় এবং H এর কোণটা তৈরি হচ্ছে। থার্ড পয়েন্ট দেখো, pp অভিলেপন, অর্থাৎ দুটো p অরবিটালের মধ্যে ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। এটা একটা px অরবিটাল, এটাও আরেকটা px অরবিটাল। এদের ওভারল্যাপের ফলে PP ওভারল্যাপ হচ্ছে এবং সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এখানে দেখছি আমরা দুটোরই দিক নির্দেশী ধর্ম আছে, সুতরাং যে বন্ডটা তৈরি হচ্ছে তার দিক নির্দেশী ধর্ম থাকবে। যেমন দেখো, যদি এটা ফ্লুরিনের 2px অরবিটাল হয় আর এটাও ফ্লুরিনের 2px অরবিটাল হয়, তাহলে এই PP ওভারল্যাপের ফলে দুটো ফ্লুরিনের মাঝে সিগমা বন্ড তৈরি হচ্ছে। এবার দেখো, আমরা এতক্ষণ যে সিগমা বন্ধন ফর্মেশনগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে পিওর অরবিটালের ওভারল্যাপ, অর্থাৎ s এর সঙ্গে s বা s এর সঙ্গে p এর ওভারল্যাপ হচ্ছে এবং সিগমা বন্ড ফর্ম হচ্ছে। এবার আমরা দেখব যে কোন পিওর অরবিটাল অর্থাৎ বিশুদ্ধ কক্ষকের সঙ্গে সংকর কক্ষক বা হাইব্রিড অরবিটালের ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হচ্ছে, বা দুটো সংকর কক্ষক তার ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন কিভাবে গঠিত হচ্ছে। দেখো, একটা sp3 এর সাথে অর্থাৎ sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে s অরবিটালের অভিলেপন ঘটছে এবং সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এটা হচ্ছে একটা sp3 হাইব্রিড অরবিটাল, এটা হচ্ছে একটা 1s অরবিটাল, এদের ওভারল্যাপ ঘটছে। এর ফলে sp3s ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা কার্বনের sp3 অরবিটাল আর এটা হচ্ছে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল। এদের ওভারল্যাপের ফলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে sp3s ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট দেখো, এটা হচ্ছে একটা কার্বনের sp3 অরবিটাল, এটা আরেকটা কার্বনের sp3 অরবিটাল, দুটোই হাইব্রিড অরবিটাল রয়েছে, সংকর কক্ষক, এদের ওভারল্যাপ ঘটছে। এর ফলে sp3 ওভারল্যাপ হচ্ছে এবং একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ কার্বন কার্বন সিগমা বন্ড বা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। যেমন আমরা জানি যে CH4 মিথেনে কার্বনের সাথে 4টে হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড আর এই হাইড্রোজেনগুলোর 1s অরবিটাল রয়েছে। তাহলে কার্বনের sp3 এর সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটালের ওভারল্যাপের ফলে এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডটা ফর্ম হচ্ছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে সিগমা বন্ড। আবার দেখো, ইথেনের ক্ষেত্রে এখানে কার্বনের সঙ্গে যে 3টে করে হাইড্রোজেন যুক্ত আছে সেগুলো হচ্ছে কার্বনের sp3 এর সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটালের ওভারল্যাপের ফলে সিগমা বন্ড ফর্ম হচ্ছে, এই যে সিগমা বন্ডগুলো। আর কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ, এই
এই কার্বনটাও sp3 হাইব্রিডাইজড। তাহলে এই কার্বন কার্বন যে বন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে sp3 ওভারল্যাপের ফলে সিগমা বন্ড ফর্ম হচ্ছে। এইভাবে বিভিন্ন কক্ষকগুলোর ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। আর এই যে বিভিন্ন রকম সিগমা বন্ধন গঠন নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে pp ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন, sp ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন এবং ss ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন, এই যে তিন রকম সিগমা বন্ড তৈরি হচ্ছে তাদের মধ্যে বন্ড স্ট্রেংথের ক্রমটা হচ্ছে এরকম। অর্থাৎ pp ওভারল্যাপের ফলে যে সিগমা বন্ড তৈরি হচ্ছে সেই বন্ডটা অনেক বেশি দৃঢ় এবং স্থায়ী হয়, কারণ এই p অরবিটালগুলোর দিক নির্দেশী ধর্ম থাকে এবং এদের যখন অক্ষ বরাবর ওভারল্যাপ হয় তখন এরিয়া অফ ওভারল্যাপিংটা অনেক বেশি হয়, অর্থাৎ অভিলিপ্ত ক্ষেত্রের বিস্তার অনেক বেশি হয়। সেজন্য এই ওভারল্যাপের ফলে যে বন্ডটা, যে সিগমা বন্ডটা গঠিত হয় সেটা অনেক বেশি দৃঢ় হয়। sp এর ক্ষেত্রে এই এরিয়া অফ ওভারল্যাপিং অর্থাৎ অভিলিপ্ত ক্ষেত্রের বিস্তারটা মাঝামাঝি হয়, সেজন্য এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথটাও মাঝামাঝি থাকে। আর ss ওভারল্যাপের ফলে যে সিগমা বন্ড গঠিত হয়, s এর তো আমরা জানি কোনো দিক নির্দেশী ধর্ম নেই, sp ওভারল্যাপের ক্ষেত্রে s এর নেই কিন্তু p এর থাকে। আর ss এর ক্ষেত্রে s এর তো নেই, সুতরাং কারোরই দিক নির্দেশী ধর্ম না থাকার জন্য এর ক্ষেত্রে এরিয়া অফ ওভারল্যাপিংটা অনেক কম হয়, অভিলিপ্ত ক্ষেত্রের বিস্তার অনেক কম হয় এবং তার ফলে গঠিত সিগমা বন্ধনটা কম দৃঢ় এবং স্থায়ী হয়। সেজন্য এদের বন্ধন ক্ষমতা বা বন্ড স্ট্রেংথের ক্রমটা হয় pp ওভারল্যাপের ফলে গঠিত সিগমা বন্ড গ্রেটার দ্যান sp ওভারল্যাপের ফলে গঠিত সিগমা বন্ড গ্রেটার দ্যান ss ওভারল্যাপের ফলে গঠিত সিগমা বন্ড। এবার আমরা দেখব পাই বন্ধন কিভাবে গঠিত হয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম সিগমা বন্ধন কি কি উপায়ে গঠিত হতে পারে। এবার দেখো, দুটো পারমাণবিক কক্ষক সমান্তরালভাবে থাকলে তাদের পাশাপাশি অভিলেপনের ফলে অর্থাৎ সাইডওয়েজ ওভারল্যাপের ফলে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে বলা হয় পাই বন্ধন। তাহলে দুটো পারমাণবিক কক্ষক সমান্তরালভাবে থেকে পাশাপাশি ওভারল্যাপ ঘটলে পাই বন্ধন গঠিত হয়। দেখো কিভাবে পাই বন্ধনটা গঠিত হচ্ছে। এটা হচ্ছে একটা pz অরবিটাল। এটা আরেকটা pz অরবিটাল। এরা সমান্তরালভাবে রয়েছে এবং এদের ওভারল্যাপের ফলে পাশাপাশি ওভারল্যাপ করছে। এই ওভারল্যাপটা হচ্ছে সাইডওয়েজ ওভারল্যাপ, যার ফলে পাই বন্ড তৈরি হচ্ছে। যেমন দেখো, ইথিলিন অণুর ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে। এই ডাবল বন্ড মানে একটা সিগমা রয়েছে আর একটা পাই রয়েছে। একইভাবে যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে তার মানে একটা সিগমা দুটো পাই বন্ড। এই ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড রয়েছে আর যে পাই বন্ডটা তৈরি হয়েছে সেটা এরকম কার্বনের 2pz অরবিটালে সাইডওয়েজ ওভারল্যাপের ফলে এই কার্বন কার্বন পাই বন্ড তৈরি হয়েছে। তাহলে আমরা দেখলাম এইভাবে সাইডওয়েজ ওভারল্যাপ বা পাশাপাশি অভিলেপনের ফলে এই পাই বন্ধন গঠিত হয় এবং ডাবল বন্ডের ক্ষেত্রে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড থাকে, আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটা সিগমা দুটো পাই বন্ড থাকে। অর্থাৎ সিগমা বন্ধন গঠন না হলে পাই বন্ধন গঠন হওয়া সম্ভব নয় এবং দুটো পাই বন্ধনের তল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। আর কখনোই তিনটে পাই বন্ধন একসঙ্গে গঠিত হওয়া সম্ভব নয়, কারণ ত্রিমাত্রিক অঞ্চলে কার্টেসিয়ান অক্ষের সংখ্যা 3টি। আজকে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আলোচনা করলাম।
এই তত্ত্ব অনুযায়ী কিভাবে পারমাণবিক কক্ষকের অভিলেপন ঘটে এবং সমযোজী বন্ধন গঠিত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কিভাবে সিগমা বন্ধন এবং পাই বন্ধন গঠন হচ্ছে সেগুলো দেখলাম। কিছু অণুর গঠন এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়, কিন্তু অনেক অণুর গঠন আবার ব্যাখ্যা করা যায় না। আমরা নেক্সট ক্লাসে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা